এই ভিডিওটা প্রকাশ্যে আসে, যেখানে দেখাচ্ছে যে কাটা দেখাই নাম, মানে ফর্ম ফিল আপ করছে, নাম আলাদা, বাপের নাম হিন্দু হিন্দু আর ছেলের নাম মুসলিম। এ নিয়ে একটা পেপারে নিউজও আসে। হিন্দু বাপের মুসলমান বেটা। হ্যাঁ, এই ভোটার মানে ভোটার লিস্টের নাম আছে হলো রাজেশ আলী, আর বাবা হলো ভুবনচন্দ্র বেয়ারা। বেড়া বেড়া। হ্যাঁ, তো এই ব্যাপারটা যে এখন আসতেছে, যখন বিয়ে এর আগে যখন আপলোড যারা করছে এরা নির্বাচন কমিশন তো আগের থেকে অ্যাকশন নেওয়া দরকার ছিল, যেটা এরকম ভুলভাল না করে। আচ্ছা, নির্বাচন কমিশনারের দিকে তোরা মানে হ্যাঁ, প্রশ্ন, প্রশ্নটা আবার নির্বাচন নির্বাচন কমিশন থেকে, কমিশনারের প্রথম প্রতি থেকে প্রশ্ন কেন তো। অ্যাকশন নেয়নি এগুলো? আচ্ছা, ব্যাপার হচ্ছে এটা তো ইসে হিয়ারিং এ আসছে বোধহয় না? হ্যাঁ, হিয়ারিং এ আপলোড হয়েছে। হিয়ারিং এ আপলোড হয়েছে। এই যে। তো ইয়ার আচ্ছা, তো ছিল, মাইক্রো অবজারভার ছিল, ওরা কি দেখলো? যাই হোক, আলোচনা শুরু করার আগে তোর দর্শকদের অভিনন্দন, আর তোর চ্যানেলে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তোকেও অসংখ্য অভিনন্দন। তারপর কথা হচ্ছে মাইক্রো অবজারভার বা অবজারভাররা কি করছে, সবকিছু তো জমাই করছে, তখন তখন তো স্কুটনি করে নেই বোধহয়, তাই না? না, স্কুটনি করার পরে এটা রেজাল্ট বাইরে আসছে। না, জমা এমন এমন করার আগে খালি তো ওরা এটা তো তথ্য চেক করছে না। হুম, জমা করার আগে ওরা তথ্য চেক করছে, তারপরে সফটওয়্যারে আপলোড করছে। এটা তো সফটওয়্যার থেকে আসে, যে তো আপলোড করছে ওইটা ভিডিও বেরিয়েছে। হইলেও মানে হিয়ারিং এ তো সঙ্গে সঙ্গে কিছু দেয় নাই, তো ওটাকে স্কুটনি করছে কয়েকদিন। স্কুটনি করার পর 14ই ফেব্রুয়ারিতে বাইরে হওয়ার কথা ছিল, তাই না, ফাইনাল লিস্ট। তারপরে এখন আবার 28শে ফেব্রুয়ারিতে বাইরে হবে ফাইনাল লিস্ট, ডেট পিছিয়ে দিছে, তাই না? এখন যা এগুলো বেরোচ্ছে, যে মনে তো হচ্ছে না যে 28শে ফেব্রুয়ারি অব্দি বের করতে পারবে। লাখো এরকম ভিডিও, লাখো এরকম আপলোড হয়েছে। লাখো, কমসে কম সে 10 জনের মতো, 10 থেকে 12 জনের মতো এরকম হয়েছে, একটাই বাপ 100-র উপরে ছেলে পেলে, কারো 140 জন ছেলে পেলে দেখাইছে, কারো 100 জন, কারো আর তিন মানে চার ধৃতরাষ্ট্র, দাপর যুগে ধৃতরাষ্ট্রের ছিল 100 পুত্র, এরপরে তো কোনো ইতিহাস নাই 100 পুত্রের। তো এই পশ্চিমবাংলার এসআইয়ের 8-10 জন ধৃতরাষ্ট্রের দেখা পাওয়া গেছে, মানে বাপ একজন, 100-র উপরে ছেলে, একজনের তো 132 জন ছেলে, এরকম অবস্থা। মানে যে যেদিকে পারতেছে মানে বাপ বানায় ফেলাইতেছে, উপায় না পায়া হিন্দুই হয়ে যেতেছে। অসংখ্য লোক হিন্দু হয়ে গেছে, অসংখ্য মুসলমান লোক হিন্দু নাম দিয়ে দিছে খালি টিকা থাকার জন্য। সিএ তে অ্যাপ্লাই করে দিছে অনেক মুসলমান লোক হিন্দু নাম দিয়া, যে ধর্মের উত্তরণের কারণে আমি বাংলাদেশ থেকে পশ্চিমবাংলায় চলে আসছি কইয়া সিএ তে অ্যাপ্লাই করে দিছে। এরকম অনেক রিপোর্ট আছে। তো এই হচ্ছে ঘটনা। তো এই যে সেটা সিএ এর ব্যাপারটা যে তুই করতেছিস, ইসে না, এটা তো হচ্ছে এসআইআর এর ব্যাপারটা, এসআইআর। এসআইআর এসআইআর এর যে ব্যাপারটা, হ্যাঁ, মমতা ব্যানার্জি এইসব রোহিঙ্গা আর বাংলাদেশিকে বাঁচানোর জন্য কি আপ্রাণ চেষ্টা, একদম আপ্রাণ চেষ্টা। যখন বাঁচাইতে, এখনো কিন্তু বাঁচাইতে পারেন নাই, কিছু বাঁচাই ফেলাইছে মনে হচ্ছে আমার, কিছু হয়তো বাঁচাই ফেলাইছে, কিন্তু মোটামুটি 80% বাঁচাইতে পারেনি, হয়তো 20% বাঁচায় নিয়ে নিছে।
আর 80% রোহিঙ্গিয়া আর বাংলাদেশি মুসলমানকে বাঁচাইতে পারেনি মমতা। ওই জন্য এখন কথাবার্তার সাইজ কিরকম দেখিস না মমতা ব্যানার্জি, মনে হয় যেন ইসে গেছে, সিট লড়ে গেছে, মানে খেপা বুড়ি হয়ে গেছে। থাকে না কত গ্রামে খেপা বুড়ি, কিছু বললেই যে রাগে যায়, ওরকম হয়ে গেছে মমতা ব্যানার্জি এখন। তো এই মমতা ব্যানার্জির কতগুলো দিক আছে। এখন বর্তমান কোন দিকটা চলছে, অভিনয়ের পটুমাল, একদম ভীষণ অভিনেত্রী। যদি অভিনয়ের নাম তো হয়তো বড় বড় সেলিব্রিটিদের হার মানায় দিত, এত অভিনেত্রী। তো এই এসআইআর নিয়ে যা যা অভিনয় শুরু করছিল শুরুর থেকে, যে আমরা এসআইআর হতে দিব না, এসআইআর হইতেই দিবে না। আবার সেই মমতা ব্যানার্জির এই মানে অফিসার টফিসার সবগুলাকে দিতে হয়েছে, দিছে। মানে মুসলমানের সঙ্গেও অনেক প্রতারণা করছে মমতা ব্যানার্জি। যা আমার তো সিএ হইতে দিব নিউজ না, সিএ হইতে দিবে না, হয়েছে। মুসলমানদের সঙ্গে প্রতারণার ধারণ গুলো করতেছি। সিএ বিল পাস করার সময় মমতা ব্যানার্জির যতগুলো এমপি ছিল তার থেকে 8জন এমপি নাই, 8জন এমপি উপস্থিতি ছিল না, মানে এসে পার্লামেন্টে। তারপর এই যে ইসে বিল যে পাস হইলো, ওখানেও 3জন এমপি নেই। এই যে কি বললো এটা, ওদের যে ওয়াকাপ বিলটা যে পাস হইলো, নতুন ওয়াকাপ বিলটা যে হইলো, এসে অ্যামেজমেন্ট অ্যাক্ট হইলো, যেটা কানুনের রূপ নিয়ে নিছে, ওখানেও 3জন এমপি অ্যাটেন্ডই করে নেই মমতা ব্যানার্জি। এই সব কিছু দেখতেছে না এসে মুসলমানরা এখন। ওই জন্য কিন্তু মুসলমানদের একটা ভারী সংখ্যা মুসলমানরা নিজেদের নেতৃত্ব নিজেরা তৈরি করার পিছনে লাগছে। এই এসআইআর টেসআইআর হাবু সাবু কিচ্ছু দিয়ে মুসলমানদেরকেও আর আটকে রাখতে পারবে না এবার 2026-এ, আর সম্ভবই না। এদিকে হুমায়ুন কবির বাবরি মসজিদের নামে ধোঁয়া উঠায় দিছে, এদিকে ইসে তুহা সিদ্দিকি, চিনিস তো, ফুরফুরা শরীফের পিজ্জাদা, হ্যাঁ মমতাপন্থী ছিল তুহা সিদ্দিকি। তুহা সিদ্দিকি এখন উল্টা সুরে গান গাইতেছে, ঠিক আছে। তারপরে এদিকে নরসাদ সিদ্দিকি তো আগের থেকে আলাদাই ছিল, এদিকে মিম মালদায় ঢুকে গেছে। হ্যাঁ, আসাউদ্দিন ওবিসি মালদায় ঢুকে গেছে, আইএসএফ ইসে, এই নরসাদ সিদ্দিকি। নওশাদ তা সিদ্দিকী। আ- মালদার থেকে দিনাজপুরের দিকে, মালদা দিনাজপুর মানে উত্তর দিনাজপুরের দিকে মিমের একটা ভালো প্রভাব, ইদানিং প্রভাবটা বাড়ছে। তাহলে চার ভাইজান যদি এক হয়ে যায়, তাহলে বিরোধী আসনও পাবে না এসে মমতা ব্যানার্জি। বিরোধীর আসনের জন্য যে সিট সংখ্যার দরকার, ওই সিট সংখ্যাও জোগাড় করা মুশকিল আছে মমতা ব্যানার্জি, বুঝছিস। আর সরকার এবার বিজেপি বানাচ্ছে, এটা তো ভুল নাই, কারণ হিন্দু এক হয়ে গেছে। হিন্দুরা বুঝতে পারছে যে আমাদের এক না হলে আবার আমরা ওই বাংলাদেশের মতো এখান থেকেও বিতাড়িত হতে হবে। যে পরিস্থিতি পশ্চিমবাংলার বর্ডার সাইডে, ওইদিকে পশ্চিমবাংলার বর্ডার সাইডটা টোটালটা জামাতের দখলে। তারপর পশ্চিমবাংলার এই বর্ডার সাইডটা টোটালটা মুসলমানদের কবজায়, মানে ভারতের সাইডটা আর কি। তো হ্যাঁ একটা মানে সিকিউরিটি ব্রিজ করা দিবে এরা, এরা সিকিউরিটি থ্রেটের মুখে ফেলায় দিবে যদি আগামীতে বিজেপি সরকার বা কেন্দ্রে যে সরকার থাকবে সেই সরকারের সঙ্গে তালমিল সরকার না হয়। আর মমতা ব্যানার্জি শুধু নিজের গদি বাঁচানোর জন্য ওর দেশের সম্বন্ধে এত ভাবার টাইম নেই। ও মুসলিম লীগের সাথে হাত মেলায় দিবে, সবকিছু হুমায়ুন কবির টবির সব হাত মেলায় নিবে ভোটের পরে, যদি একদম নিচে না নামায় দেওয়া যায় মমতা ব্যানার্জিকে। আর যদি মনে কর বিজেপি
মানে 3টা ভাগে যদি ভাগ হয়ে যায় তাহলে বিজেপি ক্ষমতায় আসতে পারবে না। মনে কর বিজেপি পাইলো 100-র উপরে, 110, 20টা, 30টা। আর বাকি সিট গুলা যদি ত্রিমুখী লড়াই হুমায়ুন হয়ে গেল, কবির, মুসলিম লীগ, হ্যাঁ, ত্রিমুখী লড়াই। বাকি বাকি সিট গুলা যদি হুমায়ুন কবির, মুসলিম লীগ, কংগ্রেস, সিপিএম সবাই মিলে পায়, হ্যাঁ, তাহলে বিজেপি কে কিন্তু গতিতে বসতে দিবে না, ক্ষমতা আসতে দিবে না, সব এক হয়ে যাবে। বলতো কেন? তখন একটা কথা কবি কি কেন? কত, সাম্প্রদায়িক শক্তিকে আসতে দেওয়া যাবে না পশ্চিমবাংলার মাটিতে। সাম্প্রদায়িক শক্তি কবে? সাম্প্রদায়িক শক্তি বলতে কি, বিজেপি কে সাম্প্রদায়িক শক্তি এই জন্য ওরা মানে একটা ধোঁয়া উড়ায় রাখছে, কারণ হিন্দু নিয়ে কথা কয়, হিন্দুদের বঞ্চনা নিয়ে কথা কয়। যে যে কথাটা আগে কেউ কইলেই ভাবতো যে আমার সেকুলারিজম ভাঙিয়ে গেল বোধহয়। মানে বরত রাখলে যেরকম রোজা রাখে না মুসলমানরা, রোজা রাখলে হ্যাঁ, জল টল খাইলে, বিড়ি সিগারেট খাইলে রোজা ভেঙে যায় ওদের। ঠিক এরকম সেকুলার মানে ধর্ম নিরপেক্ষ হচ্ছে একটা বরতের মতো। হিন্দুদের অধিকারের কথা কইলে, হিন্দুদের ডেভেলপের কথা আলোচনা করলে, হিন্দুদের মানে কিভাবে সংগঠিত থাকতে হবে এইসব আলোচনা করলে, তাহলে সেকুলারিজম ভাঙ্গা যায়, এদের ধর্ম নিরপেক্ষতা ভাঙ্গা যায়। তো ওই জন্য সব মিলায় একটা হয়ে যাবে, খিচুড়ি হয়ে যাবে, খিচুড়ি হইয়া হইলেও বিজেপিকে আটকানোর চেষ্টা করবে। ওই জন্য আমি পশ্চিমবাংলার হিন্দুদের একটাই রিকোয়েস্ট করব, সবাই মিলা একজোটে ভোট দিতে হবে। কে কি পার্টি করো ওটা আপাতত বন্ধ রাখো। কেউ বামফ্রন্ট আছে, যারা বামফ্রন্ট আছে তাদেরকে তো আমি একটাই কথা বলবো, আগে রাম পরে বাম। আগে রাম আসতে দাও, পরে বাম। বাম নিয়ে পরে ভাববো। তোমাদের টাইম আছে। এখন যদি তোমরা কামড়াকামড়ি করো, মানে সিপিএম এর লোকেরা যদি এখন কামড়াকামড়ি করে যে আমরা ভোট নিতে চাই, তাইলে হবে কি, তাইলে আবার ঘুরে তৃণমূলে বা তৃণমূল আর এই মুসলিম লীগ কয়েকটা আছে, 3-4টা মুসলিম লীগ সংগঠন যে পশ্চিমবাংলায় আছে, এরা মিলে সরকার বানায় ফেলাবে। তাহলে আর পরিবর্তনের কোনো স্বাদ পশ্চিমবাংলার মানুষ পাবে না। ওই জন্য আমি তো একটাই রিকোয়েস্ট করবো পশ্চিমবাংলার মানুষকে, যে হিন্দু ভোটাররা সব এক কাট্টায় ভোট দাও। এখন আপাতত তোমার সিপিএম এর আইডিওলজি আছে, বামফ্রন্টের আইডিওলজি আছে, বামফ্রন্টের পতাকাটা এইবার 2026-এর ভোটে ভাস করে তক্তায় উঠায় রেখে দাও। 26-এর পরে লড়াই করো বিজেপির বিরুদ্ধে। কারণ একবার তৃণমূলকে হাঁটায় দিতে হলে তৃণমূলের ঝান্ডা ধরার লোক থাকবে না। সিপিএম এখনো টিকে আছে কেন? আর একটা আইডিওলজি আছে। তৃণমূলের তো কোনো আইডিওলজি নেই। আছে তো, কি আইডিওলজি? চুরি চামারি, চুরি চামারি, হ্যাঁ হ্যাঁ, চুরি আছে, হ্যাঁ, লুট, এটা আছে অবশ্য, লুটমার আছে, তৃণমূলের একটা আইডিওলজি সব আছে। জায়গায় কেলেঙ্কারি, কয়লা কেলেঙ্কারি, গরু হ্যাঁ, চুরি, সব জায়গায় ঘোটালাবাজি। হ্যাঁ, এই ঘোটালাবাজি আছে তো সন্ত্রাস যারা আইডিওলজি। আছে না, কিছু 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 সংখ্যক ভোট পাবে, ওইটাই পাবে। যেগুলা ভোট পাবে ওগুলা সব চোরদের। কেন পশ্চিমবাংলার একটা জিনিসে অবাক হয়ে যাই আমি, 2016 নির্বাচন দেখ, এত বড় একটা ঘোটালা গেল, যেটা সরাসরি মানুষের পকেটের টাকার সাথে সংযুক্ত। সারদা ঘোটালা, বিভিন্ন চিটফান্ড ঘোটালা গুলা ছিল। তারপরেও পশ্চিমবাংলার মানুষের মনে দাগ কাটে না ঘোটালা। কেন কাটে না কত? সারদা কাণ্ডে, ইমিউনিটি সারদা কাণ্ডে মজবুত যে হয়ে গেছে। গ্রেপ্তার ছিল, সারদা কাণ্ডে যে গ্রেপ্তার ছিল, যে বলতেছিল মমতা পয়সা নিছে, আজকের দিনে তো ওই দলের হ্যাঁ, মুখপাত্র। কে? ফটোটা আছে, ও, বার করতে হবে। এই সে কুণাল ঘোষ, কুণাল ঘোষ। কুড়াল ঘোষ ওই চোরটার কথা স্যার, চিল্লায় চিল্লায় বলতেছিল কুণাল ঘোষ মমতা নাম। পয়সা নিছে। হ্যাঁ, আজকে ও টিএমসি এর চোর মুখপাত্র। চোর ওটা। কুণাল ঘোষের কোন ইজ্জত আছে নাকি? কুণাল ঘোষকে দিয়ে কি করায় কত? আলতু ফালতু কথাগুলা কওয়ায় একে দিয়ে, ওর কথার 5 পয়সা ভ্যালু নেই। পশ্চিমবাংলার ছোট ছোট বাচ্চাও ভ্যালু দেয় না রে। চোর, নাম্বার 1 চোর।
মমতাও জানে যে এর কথার কোনো ভ্যালু নাই। আলতু ফালতু যে মানে ইম্পর্টেন্ট কথা কিছু কিছু থাকে না, বিজেপি প্রশ্ন করে ফেলায়, বিরোধী দলনেতা প্রশ্ন করে শুভেন্দু, ওর কাউন্টারের জন্য ওকে বসায় দেয়, মানে একটা চোরের বসায় দেয় যেন আলতু ফালতু কিছু কইয়া, ওর কথাবার্তা সাইজ ভালো না না। চোর তো চোরই, ওর চেহারাতেই চোর দেখা যায়, ওর সাউন্ডে চোর, ওর কথায় চোর। ও যে চোর একবারে স্পষ্ট, যারা জানে না তারাও জানবে যে ওর কথা শুনলেই বুঝে, জেনে যাবে যে ও একটা চোর। কুণাল ঘোষ নাম ওর। আর হচ্ছে তোর এইবার হিন্দুদের বুঝতে হবে যে এক কাঠটা ভোট দিতে হবে 26-এ, মমতাকে একদম গঙ্গার জলে বিসর্জন দিয়ে দিতে হবে। তৃণমূল কংগ্রেস নামক জিনিসটাই রাখা যাবে না, এটা একটা বিষাক্ত জিনিস, পশ্চিমবাংলাকে শেষ করে দিল, আনেওয়ালা জেনারেশন নষ্ট হয়ে গেল। আজকে গরিব মানুষের বাচ্চা কাচ্চা প্রাইমারি স্কুলে যে পাঠাবে, কোন ভরসায় পাঠাবে? অন্য টিচার আছে? এখানে ঘুষ টোষ দিয়ে টিচার চাকরি কোথায়? পাইছে ওরা আছে। এখন এখন স্কুলগুলোর মধ্যে মাদক দ্রব্য ঢুকে যাচ্ছে, বিভিন্ন স্কুলে মাদক দ্রব্য মাদক ঢুকে হ্যাঁ, যাচ্ছে, কারণ কি কত? চলছে। হ্যাঁ, হ্যাঁ, মাদক দ্রব্য তো চলছে। প্রচুর স্কুল কলেজগুলোর মধ্যে না, হাই স্কুল গুলা কলেজে মাদকের পুরা রমরমানি চলছে ওদিকে। কিভাবে হচ্ছে এটা? যে মনে করো অনেক টিচার ফিচার চাকরি পাইছিল, বাপের অনেক টাকা পয়সা বেচা দিয়া, সম্পত্তি বেচা দিয়া চাকরি গুলা পায় নাই। ওইসব ছেলে পেলে কেউ কেউ তো জানি যে আমি আর মানে আমার চাকরি গেছে গা, এটা আমি আর ফিরে পাবো না, কারণ আমি ওই উপযুক্ত না। ওইসব ছেলে পেলে ওই যে রাগের চোটে যে তোরা আসলে এই করলেই তো যারা তোর সমাজকে খোকলা করে দিচ্ছে, এরকম ভাবে অনেক মাদক ঢুকে যাচ্ছে। আর পশ্চিমবাংলায় তো জানিস এই কৃষকের গাঞ্জা আবাদ করা একটা কৃষি যে দ্রব্য হয়ে যাচ্ছে কুচবিহার ডিস্ট্রিক্টের অনেক অনেক জায়গাতেই, তাই না? পুলিশ টুলিশ সব হ্যাঁ, ঘুষ টুস খায়া হ্যাঁ, অনেক জায়গাতে, যেমন হ্যাঁ নদীর চরবর্তী এলাকাগুলা হ্যাঁ, হ্যাঁ। সব গাঞ্জা জায়গায় ওদের চাষের চোর একটা নদী। মনে করেন, হ্যাঁ নদীর চর গুলার মধ্যে, মানসাই নদীর চরে অনেক 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 জায়গায় আছে। তো এইসব জিনিসগুলো তো মনে কর বিক্রি হয়, তাই না? ওগুলা যে তো আবাদ করতেছে কই যায়, হ্যাঁ, বিক্রি হয়। আর বিক্রি কিভাবে হচ্ছে, কাদের কাছে হচ্ছে বিক্রি করার হাব আছে না? এইভাবেই ধীরে ধীরে পুরো সমাজের ভিতরে একটা মাদক ছড়ায় দিতেছে। তারপরে হচ্ছে ডিয়ার লটারি, প্রত্যেকটা ছেলেপেলেকে জোয়ারও বানায় দিচ্ছে ডিয়ার লটারি। মানে সমাজটাকে ভেরি জুয়া, প্রবলেম। মদ, সন্ধ্যা হলে মদের ফোয়ারা লেগে যায়। এই বাংলা মদের এগুলা ইয়াদের ইনকামের রাস্তা, এগুলা এগুলা করলেই তৃণমূল করবে, তৃণমূল করবে। এগুলা যদি ঠিক মতো না করতে পারে তাহলে তৃণমূল করবে না ওরা। তৃণমূল করা মানে হচ্ছে ওদের লাইসেন্স, যেমন মদের দোকানের একটা লাইসেন্স লাগে না, এদের লাইসেন্স হচ্ছে তৃণমূল করা মানে হচ্ছে ওটাই লাইসেন্স। লাইসেন্স। লটারির ব্যবসা করো, জুয়ার ব্যবসা করো, এই 2 নম্বর ব্যবসা করো, মানুষের জমি কবজা করো, এইসব আর কি লাইসেন্স বানানো তৃণমূল করা, এইসব ভোট গুলা পাবে। ওদের পরিবারের লোকেরাও এখন ওদের ইমিউনিটি মজবুত হয়ে গেছে যে আমার ছেলে এক এক লোক, একটা গল্প শুনলাম, এক লোক হ্যাঁ, লোককে জিজ্ঞেস করছে তোমার কয়টা ছেলে? লোকটা কয় আমার তো 4টা ছেলে। কয় কে কি করে? কয় এক ছেলে তো মাস্টার ডিগ্রি পাস করেছে। তো কয় তাহলে আরেক ছেলে কি করে? কয় আরেক ছেলে তো ইসেতে কি কয়, আরেক ছেলে হচ্ছে তোমার পৌরসভায় চাকরি করতো, আপাতত চাকরিটা চলে গেছে, বসা আছে। কয় আরেক ছেলে তৃণমূলের নেতা। ও কয় তৃণমূলের নেতা, তাহলে আর কি? তৃণমূলের নেতা মানে মানে এটা কোনো কাজ হইলো নাকি? কয় কেন কাজ না? কয় সংসারটা তো ওই চালাইতেছে। কয় তাহলে ওদের বোঝা। তৃণমূলের নেতা মানে কাজ না, মানে সংসারটা তো ওই চালাইতেছে।
আর যেটা মাস্টার ডিগ্রি এটা তো চাকরি নাই, আর যেটা পৌরসভায় চাকরি পেয়েছিল ওটা তো চাকরি গেছে গা। তো এখন আছে কে? 3 নম্বর ছেলে যেটা আছে ওটা তৃণমূলের নেতা। তো সংসারটা তো ওই চালাইতেছে। কয় তাহলে কি করে চালাইতেছে? কয় এই তো ঘরের টাকা ঘর যারা পায় তাদের টাকা ওঠায়, জমির দালালি, কেউ বাড়ি বানাতে গেলে বালু, সেন্টিগ্রেড, এইসব করেই তো চলছে সংসারটা। তো এখন তৃণমূল করাও একটা ব্যবসার মধ্যে, প্রফেশনালের মধ্যে চলে আসছে। ওই জন্য এরা এত মানে পার্টিটাকে জেতানোর জন্য নিজের জীবনও দিতে চায়, আবার মানুষের জীবন নিতেও চায়। এতটুক জায়গায় পৌঁছায় দিছে মমতা ব্যানার্জি। একটা আইডিওলজি হয় না পার্টি রাজনীতি করাটা। বিজেপির এরা কেন পারে না জান দিতে, দিতে চায় না, জীবন চলে যাবে কেন? এরা একটা আইডিওলজি নিয়ে থাকে, আমার সংসার চালাতে হবে কর্ম করে, আমার আইডিওলজিটাকে প্রমোট করার জন্য রাজনীতিটা করি। এটা হচ্ছে বিজেপির থিঙ্কিং। আর ওদের থিঙ্কিং হচ্ছে সংসারটা আমার চালাইতে হবে। তৃণমূল যদি চলে যায় সংসার আমার চলবে না। কেউ জেলে থাকা লাগবে, কেউ বেলে থাকা লাগবে, কেউ জেলে কেউ বেলে। ওই কোর্ট কাছারি দৌড়াদৌড়িতেও অনেক টাকার দরকার, আর রোজগার থাকবে না কিছুই। এই পরিস্থিতিটার জন্যই মানে কিছু সংখ্যক ছেলে পেলে মানে মরিয়া কামড় দেয়। ভোট লুট ফুট যে হয় এই জন্য হয়। তারপর আর কিছু প্রশ্ন? না, আজকে আর কিছু প্রশ্ন করব না। নেক্সট কালকে 9টার দিকে আসবো, আবার দেখা হবে সবার সঙ্গে। চলো, ঠিক আছে, তো গুড নাইট। পশ্চিমবাংলার লোকদের একটাই অনুরোধ করব, যারা হিন্দু বাঙালি আছো সবাই এক হও। নমস্কার, গুড নাইট। নমস্কার।